বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে পরিবাহীর ধারকত্ব। আমরা জানি কোনো একটি বস্তুতে যখন তাপ প্রদান করা হয় তাহলে ওই বস্তুর কি বেড়ে যায়? তাপমাত্রা বেড়ে যায় বা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক একইভাবে কোনো একটি পরিবাহীকে যখন আধান বা চার্জ প্রদান করা হয় তাহলে ওই পরিবাহীর বিভব বেড়ে যায়। কোনো একটি পরিবাহীতে আমরা যত বেশি আধান বা চার্জ প্রদান করব তত ওই পরিবাহীর বিভব তত বেশি বেড়ে যাবে। কোনো একটি বস্তুর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধি করার জন্য যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? ওই বস্তুর তাপ ধারকত্ব বলে থাকি। ঠিক একইভাবে কোনো একটি পরিবাহীর বিভব এক একক বাড়ানোর জন্য প্রতি একক বাড়ানোর জন্য যে পরিমাণ আধানের প্রয়োজন হবে তাকে আমরা কি বলি? ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে থাকি। আমরা আবার শুনে নিই পরিবাহীর ধারকত্ব বা আধান ধারকত্বের সংজ্ঞাটি। কোনো একটি পরিবাহীর বিভব প্রতি একক বাড়ানোর জন্য বা এক একক বাড়ানোর জন্য ওই পরিবাহীতে যে পরিমাণ আধানের প্রয়োজন হবে তাকে আমরা কি বলি? ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে থাকি। মনে করলাম কোনো পরিবাহীর বিভব বি একক বাড়ানোর জন্য কত কুলম আধানের প্রয়োজন হলো? কিউ পরিমাণ আধানের প্রয়োজন হলো। তাহলে কোনো একটি পরিবাহীর বিভব বি পরিমাণ বাড়ানোর জন্য যদি কিউ পরিমাণ আধানের প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহীর বিভব এক একক বাড়ানোর জন্য কত আধানের প্রয়োজন হবে? কিউ বাই বি পরিমাণ আধানের প্রয়োজন হবে। তাহলে কোনো পরিবাহীর বিভব এক একক বাড়ানোর জন্য যেই পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? ওই পরিবাহীর আধান ধারকত্ব বা ধারকত্ব বলে থাকি। সুতরাং কোনো পরিবাহীর ধারকত্বকে যদি আমরা সি দ্বারা যদি প্রকাশ করি তাহলে সি ইকুয়াল টু কত লিখতে পারি? আমরা কিউ বাই ভি লিখতে পারি। এই যে আমরা ধারকত্বের জন্য একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন থেকে আমরা ধারকত্বের একটি একক পেতে পারি। সে এককটা হচ্ছে কি একটু দেখে নিই। আধানের একক কি জানি আমরা? কুলম। বিভবের একক কি জানি আমরা? ভোল্ট। সুতরাং ধারকত্বের একক কত পেয়ে যাচ্ছি আমরা? কুলম পার ভোল্ট আমরা পেলাম। যদিও আমরা ধারকত্বের এই ইকুয়েশন থেকে আমরা ধারকত্বের একক কত পেলাম? কুলম পার ভোল্ট। আসলে ধারকত্ব পরিমাপ করা হয়, কোন একটি পরিবাহীর ধারকত্ব পরিমাপ করা হয় ফ্যারাড একক দিয়ে। এখন আমরা 1 ফ্যারাড বলতে কি বুঝি সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যদি আমাদের কিউ ইকুয়াল টু যদি কি হয় 1 কুলম হয় এবং বি ইকুয়াল টু যদি 1 ভোল্ট হয় তখন আমাদের ধারকত্ব সি ইকুয়াল টু কি হবে? 1 ফ্যারাড হবে। তাহলে এই তত্ত্বগুলো থেকে আমরা ফ্যারাডের সংজ্ঞাটা দিচ্ছি। কোন একটি পরিবাহীর বিভব কত ভোল্ট বাড়ানোর জন্য? 1 ভোল্ট বাড়ানোর জন্য যদি 1 কুলম আধানের প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে আমরা কি বলি? 1 ফ্যারাড বলি। আবার খেয়াল করি, কোনো একটি পরিবাহীর বিভব কত ভোল্ট বাড়ানোর জন্য? 1 ভোল্ট বাড়ানোর জন্য যদি কত কুলম আধানের প্রয়োজন হয়? 1 কুলম আধানের প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে আমরা কি বলবো? 1 ফ্যারাড আমরা বলবো। এখন যদি বলা হয় কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে কি বুঝো? তাহলে আমরা কি বুঝি সেটা একটু করে জেনে নিই। তাহলে কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে আমরা বুঝি ওই পরিবাহীর বিভব কত ভোল্ট বাড়ানোর জন্য? 1 ভোল্ট বাড়ানোর জন্য কত কুলম আধানের প্রয়োজন হবে? আমাদের 10 কুলম আধানের প্রয়োজন হবে। আনসারটা আমরা আবার একটু করে শুনে নিই। কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে আমরা বুঝি ওই পরিবাহীর বিভব কত ভোল্ট বাড়ানোর জন্য? 1 ভোল্ট বাড়ানোর জন্য কত কুলম আধানের প্রয়োজন হবে? 10 কুলম আধানের প্রয়োজন হবে। যদিও আমরা বললাম ধারকত্ব পরিমাপের জন্য আমরা কোন এককটি ব্যবহার করে থাকি?
ফ্যারাড এককটি ব্যবহার করে থাকি। আসলে এই ফ্যারাড এককটি অত্যন্ত বড় হওয়ার কারণে আমরা ফ্যারাড এককের 10 লক্ষ ভাগের 1 ভাগকে আমরা ধারকত্ব পরিমাপের একক হিসাবে ব্যবহার করে থাকি, যেটাকে আমরা মাইক্রোফ্যারাড বলে থাকি। আবার খেয়াল করি, এই ফ্যারাড এককটি অত্যন্ত বড় বলে ফ্যারাড এককের 10 লক্ষ ভাগের 1 ভাগকে আমরা ধারকত্ব পরিমাপের একক হিসাবে ব্যবহার করে থাকি, যেটাকে আমরা মাইক্রোফ্যারাড বলে থাকি। তাহলে 1 মাইক্রোফ্যারাড সমান কত হবে একটু করে লিখে দিচ্ছি আমরা, খেয়াল করব। 1 মাইক্রোফ্যারাড সমান কত হবে আমরা একটু দেখিনি সেটা। তাহলে 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু হচ্ছে আমাদের 10⁻⁻6 ফ্যারাড। এই মাইক্রোফ্যারাড ছাড়াও আমরা ধারকত্ব পরিমাপ করার জন্য আরও দুটি একক ব্যবহার করে থাকি। একটি হচ্ছে আমাদের ন্যানোফ্যারাড আর একটি হচ্ছে পিকোফ্যারাড। তাহলে 1 ন্যানোফ্যারাড ইকুয়াল টু কত আমরা একটু করে লিখি। 1 ন্যানোফ্যারাড ইকুয়াল টু হচ্ছে 10⁻⁹ ফ্যারাডের সমান। আর আরেকটা একক বলেছিলাম কত, পিকোফ্যারাড। 1 পিকোফ্যারাড ইকুয়াল টু, এই পিকোফ্যারাডকে অনেক সময় 1 মাইক্রোফ্যারাডও বলা হয়, মাইক্রোফ্যারাডও আমরা বলে থাকি। ইকুয়াল টু কত হবে, 10⁻⁻12 ফ্যারাডের সমান হবে। আশা করি আমরা ধারকত্ব নিয়ে যে কথাবার্তাগুলো ছিল সেগুলো বললাম, সেগুলো আমরা বুঝে নিতে পেরেছি। এখন যাচ্ছি আমরা একটি গোলাকার পরিবাহী ধারকত্ব নির্ণয় করার জন্য যে রাশিমালার দরকার সেই রাশিমালাটা আমরা প্রতিপাদন করতে যাচ্ছি। প্রতিপাদন করার জন্য মনে করলাম আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে, আবার খেয়াল করি, তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আর ব্যাসার্ধের একটি ফাফাগুলো নিলাম। আবার খেয়াল করে আমরা কি নিলাম, তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আর ব্যাসার্ধের একটি ফাফাগুলো কি নিলাম আমরা নিলাম, যেটার মধ্যে আমরা কত পরিমাণ কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রদান করলাম। এই কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রদান করার কারণে তার বিভব মনে করলাম কতটুক বৃদ্ধি পেয়ে গেল, বি পরিমাণ বেড়ে গেল। তাহলে তার ধারকত্ব গোলাকার বা ফাফাগুলোকে ধারকত্ব কত হবে, ধারকত্বের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু কিউ বাই বি। তাহলে আমরা আবার কথাটা একটু করে ক্লিয়ার করে নিই। ফাফাগুলোকে আমরা কত পরিমাণ কিউ পরিমাণ ধনাত্মক আধান বা চার্জ প্রদানের কারণে তার বিভব কতটুক বেড়ে গেল, মনে করলাম ভি পরিমাণ বেড়ে গেল। তাহলে ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমরা সি ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ বাই ভি লিখতে পারি। এবার যে কথাগুলো বললাম এই কথাগুলো আমরা অলরেডি অন্য একটি টপিক্সে শুনেছি, তারপরও আমরা আবার বলতেছি। এই যে আমরা ধনাত্মক আধান ফাফাগুলোকে যে ধনাত্মক আধান প্রদান করলাম, এই গোলকটি যদি বিচ্ছিন্নভাবে যদি থাকে, তার পাশে যদি অন্য কোনো চার্জিত বস্তু যদি না থাকে, তখন আমাদের এই কিউ পরিমাণ ধনাত্মক আধান গোলকের পৃষ্ঠে কি হবে, সুষমভাবে ছড়িয়ে পড়বে বা বণ্টিত হয়ে যাবে। সুষমভাবে বণ্টিত হলে প্রত্যেকটি আধান থেকে কি বের হবে, আমাদের বল লম্বভাবে, অর্থাৎ গোলকের পৃষ্ঠ থেকে এইভাবে লম্বভাবে প্রতিটি আধান থেকে বলরেখা নির্গত হবে, যেটা আমরা অন্য একটি টপিক্সে আলোচনা করেছিলাম। আমরা তা বলরেখাগুলো দেখতে এরকম হবে, প্রত্যেকটি আধান থেকে এইভাবে লম্বভাবে পৃষ্ঠ থেকে বলরেখাগুলো নির্গত হবে। এই বলরেখাগুলোকে যখন আমরা পেছনের দিকে বর্ধিত করব, সবগুলো বলরেখা কোথায় মিলিত হবে, আমাদের কেন্দ্রে মিলিত হবে। মনে হবে বলরেখাগুলো কোত্থেকে আসতেছে, আমাদের কেন্দ্র থেকে আসতেছে বলে মনে হবে। অর্থাৎ সবগুলো আধান কোথায় আছে বলে মনে হবে, কেন্দ্রে আছে বলে আমাদের মনে হবে। ক্লিয়ার হয়েছে? যদি আধানগুলো যদি ফাফাগুলোকের কেন্দ্রে যদি থাকতো, তাহলেও দেখা যেত একইভাবে বলরেখাগুলো এভাবে নির্গত হতে দেখা যেত। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি
আধানটা পৃষ্ঠে থাকার কারণে বলরেখাগুলোর ডিজাইন যেরকম হবে, আধানটা যদি ফাফাগুলোকের কেন্দ্রে থাকে আমাদের বলরেখাগুলোর ডিজাইনও কি হবে, একই রকম হবে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি আধানটি ফাফাগুলোকের পৃষ্ঠে থাকুক বা কেন্দ্রে থাকুক, আমরা ধরে নিতে পারি আধানটা কোথায় আছে, ফাফাগুলোকের কেন্দ্রে আছে বলে আমরা বিবেচনা করে নিতে পারি। যেহেতু উভয় ক্ষেত্রে বলরেখাগুলো দেখতে একই রকম হচ্ছে, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি আধানটি গোলাকার পরিবাহকের পৃষ্ঠে থাকুক বা কেন্দ্রে থাকুক, আমরা ধরে নেব আমাদের আধানটা কোথায় আছে, ফাফাগুলোকের কেন্দ্রে আছে বলে আমরা বিবেচনা করে নিতে পারি। যদি আধান যদি ফাফাগুলোকের কেন্দ্রে আছে বলে যদি আমরা ধরে নিই, তাহলে গোলকের পৃষ্ঠের উপর কোনো বিন্দুর দূরত্ব আধানের মধ্যবর্তী দূরত্বটা কার সমান হবে, আমাদের ফাফাগুলোকের ব্যাসার্ধের সমান হবে। আবার খেয়াল করি, আধানগুলো যদি ফাফাগুলোকের কেন্দ্রে আছে বলে যদি আমরা ধরে নিই, তাহলে কেন্দ্র থেকে অর্থাৎ আধান থেকে গোলাকার পরিবাহকের ফাফাগুলোকের পৃষ্ঠের কোনো বিন্দুর দূরত্বটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। তাহলে সেই হিসাবে আমরা ফাফাগুলোকের পৃষ্ঠের কোনো বিন্দুর বিভব যদি ভি হয়, তাহলে আমরা ভি ইকুয়াল টু কী লিখতে পারি সেটা আমরা এখানে দেখাচ্ছি। ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নটকে কিউ ডিভাইডেড বাই কত লিখতে পারি, আর লিখতে পারি। এই আর হচ্ছে কার মধ্যবর্তী দূরত্ব, যে আধানগুলো আমাদের ফাফাগুলোকের কেন্দ্রে আছে ওই আধানগুলো থেকে পৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর দূরত্ব। তাহলে আমরা বিভব ভি ইকুয়াল টু পেয়ে গেলাম কার বিভব, ফাফাগুলোকের পৃষ্ঠের কোনো বিন্দুর বিভব আমরা পেয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভি এর মানটা ইকুয়েশন এটাতে যদি বসিয়ে দিই, তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কত হয়ে যাবে, আমাদের কিউ বাই কত লিখবো, আমরা ভি লিখবো। অর্থাৎ এটাকে আমরা স্মল, যেহেতু আমরা এখানে স্মল কিউ পরিমাণ আধান দিয়েছি, সুতরাং আমরা এটাকে স্মল কিউ দিয়েও লিখতে পারি। তাহলে কি লিখবো আমরা, কিউ ডিভাইডেড বাই 1 কত লিখবো আমরা, 4 পাই এপসাইলন নটকে, আর এখানে কি লিখবো আমরা, কিউ ডিভাইডেড বাই আর আমরা লিখবো। বা দিয়ে যদি আমরা লিখি, বা দিয়ে যদি আমরা সামনের দিকে যাই, তাহলে কত লেখা যায়, কিউ ইন্টু কত লিখতে পারি আমরা, উপরের দিকে 4 পাই এপসাইলন নটকে আর ডিভাইডেড বাই কত লিখবো আমরা, কিউ আমরা লিখবো। কিউ যদি চলে যায় বা দিয়ে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু কত লিখতে পারি, 4 পাই এপসাইলন নটকে ইন্টু কত লিখবো, আর লিখবো। এটাই হচ্ছে কি আমাদের ফাফাগুলোকের ধারকত্ব নির্ণয় করার জন্য যে রাশিমালাটা দরকার হবে সেটি। এটা কখন হবে, যদি আমাদের ফাফাগুলোটি কোথায় থাকে, তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ধারকত্ব পরিমাপ করার জন্য যে ইকুয়েশনটা দরকার সেটি হচ্ছে আমাদের এটাই। অর্থাৎ সি ইকুয়াল টু কত, 1/4 পাই এপসাইলন নটকে ইন্টু আর। যদি আমাদের ফাফাগুলোকে যদি শূন্য বা বায়ু মাধ্যমে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্যার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তখন আমাদের ধারকত্ব সি ইকুয়াল টু কত লিখবো আমরা, সি ইকুয়াল টু লিখবো 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এই ইকুয়েশনের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এই পুরাটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট মান। আবার খেয়াল করে আমরা একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি, 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এই ইকুয়েশনের মধ্যে দেখা যাচ্ছে এই পুরাটাই একটা কি মান, কনস্ট্যান্ট মান। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, এখান থেকে আমরা এই জায়গাটা যদি লিখি, সি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, ধ্রুবক ইন্টু আর লিখতে পারি। অর্থাৎ সি সমানুপাতিক কত লেখা যায়, আর লেখা যায়। অর্থাৎ আমরা বলতে পারি গোলাকার পরিবাহীর ধারকত্বটা কার সমানুপাতিক, গোলাকার পরিবাহীর ব্যাসার্ধের সমানুপাতিক।
তাহলে আমরা আশা করি গোলাকার পরিবাহীর ধারকত্ব নিয়ে যে কথাবার্তাগুলো ছিল সেগুলো আমরা বুঝে নিতে পেরেছি। এবার যাচ্ছি আমরা ধারক কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। ধারক কাকে বলে? কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে আমরা কি বলি? ধারক বলে থাকি। কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে আমরা কি বলি? ধারক বলে থাকি। এখন যাচ্ছি আমরা ধারকের ধারকত্ব কাকে বলে। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম বা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম পরিবাহীর ধারকত্ব কাকে বলে। এখন আমরা যাচ্ছি ধারকের ধারকত্ব কাকে বলে সেটা আমরা আলোচনা করব। ধারকের মধ্যে তাহলে কয়টি পাত থাকে? দুটি পাত থাকে। সেই জন্য আমাদের ধারকের ধারকত্বের সংজ্ঞা হচ্ছে ধারকের দুই পরিবাহীর মধ্যে এক একক বিভব বজায় রাখার জন্য একটি ধারকের দুই পাতের মধ্যে এক একক বিভব বজায় রাখার জন্য ধারকের প্রত্যেকটি পাতে যে পরিমাণ আধানের প্রয়োজন হবে অথবা ধারকের প্রত্যেকটি পাতে যে পরিমাণ আধান জমা থাকবে তাকে আমরা কি বলি? ওই ধারকের ধারকত্ব বলে থাকি। অর্থাৎ আমরা বলতে পারি ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে, আবার শুনে নি, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি কোনো ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে ধারকের দুই পাতের মধ্যে এক একক বিভব বজায় থাকবে তাকে আমরা কি বলি? ওই ধারকের ধারকত্ব বলে থাকি। এখন যদি বলা হয় কোনো ধারকের ধারকত্ব 10 ফ্যারাড বলতে কি বুঝো, তাহলে আমরা কি বলবো? ওই ধারকের প্রত্যেক পাতে কত কুলম্ব আধান জমা হলে? 10 কুলম্ব আধান জমা হলে আমাদের ধারকের পাতদ্বয়ের মধ্যে কত ভোল্ট বিভব বজায় থাকবে? 1 ভোল্ট বিভব বজায় থাকবে। আবার শুনে নি, কোনো ধারকের ধারকত্ব 10 ফ্যারাড বলতে আমরা বুঝি ওই ধারকের প্রত্যেক পাতের মধ্যে কত কুলম্ব আধান জমা হলে? 10 কুলম্ব আধান জমা হলে ধারকের দুই পাতের মধ্যে কত ভোল্ট বিভব বজায় থাকবে? 1 ভোল্ট বিভব বজায় থাকবে। অথবা কথাটাকে আমরা ঘুরিয়ে এভাবেও বলতে পারি ধারকের দুই পাতের মধ্যে 1 ভোল্ট বিভব বজায় রাখার জন্য ধারকটির প্রত্যেক পাতে কত কুলম্ব আধানের প্রয়োজন হবে? 10 কুলম্ব আধানের প্রয়োজন হবে। আশা করি আমরা ধারকের ধারকত্ব কি সেটা আমরা বুঝে নিতে পেরেছি। এখন আমরা যাচ্ছি একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করার জন্য যে রাশিমালার দরকার সেই রাশিমালাটা আমরা প্রতিপাদন করতে যাচ্ছি। এই রাশিমালাটা প্রতিপাদন করার জন্য আমরা কি নিলাম? দুটি পরিবাহী নিলাম, একই আকৃতির একই ক্ষেত্রফল বিশিষ্ট আমরা দুটি পরিবাহী নিলাম, যেগুলোকে আমরা পাশাপাশি স্থাপন করে সমান্তরালে স্থাপন করে মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে আমরা সমান্তরাল পাতধারকটি তৈরি করলাম। তাহলে সমান্তরাল পাতধারক কিভাবে তৈরি করব আমরা একটু করে দেখে নিই। দুটি পরিবাহী পাত অর্থাৎ একই আকৃতির একই ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পরিবাহী পাত পাশাপাশি সমান্তরালে রেখে তাদের মধ্যবর্তী স্থানে কি দিয়ে? অন্তরক পদার্থ রেখে আমরা সমান্তরাল পাতধারক তৈরি করতে পারি। আমরা এই সমান্তরাল পাতধারকটি তৈরি করে আমরা ধারকটিকে আহিত করার জন্য কোনো একটি ব্যাটারির সাথে আমরা সংযুক্ত করলাম। আবার খেয়াল করি, আমরা ধারকটি তৈরি করে আহিত করার জন্য ধারকটিকে কার সাথে? আমরা ব্যাটারির সাথে যুক্ত করলাম। আমরা যে ধারকটি তৈরি করলাম ধারকটির প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল ধরলাম কত? আমরা ধরলাম। আবার খেয়াল করি, ধারকটির প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল ধরলাম ধারকটির আমরা একটু চিত্রটা এঁকে দেখাতে পারি। মনে করলাম এটা একটি পরিবাহীর পাত, এই পাত দুইটাকে আমরা কি করলাম? পাশাপাশি স্থাপন করলাম। পাশাপাশি কিভাবে স্থাপন করলাম?
সমান্তরালে স্থাপন করে মধ্যবর্তী স্থানে কি অন্তরক পদার্থ রেখে আমরা কি করলাম, সমান্তরাল পাতধারকটি তৈরি করলাম। এই সমান্তরাল পাতধারকটি তৈরি করার জন্য যে পাতগুলো নিলাম, প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল ধরলাম কত, আমরা ধরলাম। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ধরলাম কত, আমরা ডি ধরলাম। এই পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে অন্তরক পদার্থ আছে, সে অন্তরক পদার্থ বা যে মাধ্যম আছে, সে মাধ্যমের ভেদনযোগ্যতা ধরলাম কত, আমরা এপসাইলন ধরলাম। এই ধারকের প্রত্যেকটি পাতে আমরা মনে করলাম কিউ পরিমাণ আধান দিলাম। এই কিউ পরিমাণ আধান দেওয়ার কারণে পাতদ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্যটি সৃষ্টি হলো, তার পরিমাণ ধরলাম কত, আমরা ভি ধরলাম। তাহলে আধান ঘনত্বের পাতের আধান ঘনত্ব যদি সিগমা হয়, সিগমা ইকুয়াল টু কি জানা আছে আমাদের, কিউ বাই ভি আমাদের জানা আছে। আধান ঘনত্ব বা পাতের আধান ঘনত্ব সমান আমাদের জানা আছে। আবার ধারকত্ব যদি সি হয়, তাহলে সি ইকুয়াল টু কি জানা আছে আমাদের, আধান ঘনত্ব যদি সিগমা হয়, সিগমা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, কিউ বাই এ লিখতে পারি। ধারকত্ব সি হলে আমরা কি লিখতে পারবো, আমরা কিউ ডিভাইডেড বাই ভি আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এখন যে কথাগুলো হলো, সে কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝে নিতে হবে। যেহেতু আমাদের ধারকটির পাত দুটা খুবই কাছাকাছি, পাশাপাশি বা কাছাকাছি অবস্থান করে, সেই কারণে এই পাতগুলো থেকে আমাদের এই পাতটা যদি ধনাত্মক চার্জ অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যদি যুক্ত থাকে, আর এটা যদি আমাদের ঋণাত্মক পাতের সাথে যদি যুক্ত থাকে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখান থেকে আমাদের এটা ধনাত্মক চার্জে চার্জিত হবে, এটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে আমাদের এই পাতগুলো থেকে এই পাতগুলো খুবই কাছাকাছি থাকার কারণে আমাদের পাত থেকে যে বলরেখাগুলো, ধনাত্মক পাত থেকে যে বলরেখাগুলো নির্গত হবে, সেই বলরেখাগুলো কি কোথায় গিয়ে শেষ হবে, ঋণাত্মক পাতে গিয়ে শেষ হবে। এবং সেই বলরেখাগুলো কি হবে, পরস্পর সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে, যদি আমাদের পাত দুটা যদি দূরে থাকতো, তখন বলরেখাগুলো বক্র আকারে হতো। যেহেতু পাত দুটা খুবই কাছাকাছি অবস্থান করে, সেই কারণে আমাদের বলরেখাগুলো দেখতে কি হয়, পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ সমান্তরালের মতো মনে হয়। সেই কারণে আমাদের পাতের মধ্যে পাতের একক ক্ষেত্রফল থেকে একটু করে খেয়াল করব কথাটা, পাত দুইটা কাছাকাছি বলে বলরেখাগুলো কি হয়, আমাদের পরস্পর সমান্তরাল হয় এবং সুষম হয়। এই সুষম হওয়ার কারণে আমাদের পাতের একক ক্ষেত্রফল থেকে, অর্থাৎ ধনাত্মক পাতের প্রতি একক ক্ষেত্রফল থেকে যত সংখ্যক বলরেখা নির্গত হবে, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের একক ক্ষেত্রফল দিয়ে তত সংখ্যক বলরেখা অতিক্রম করবে। আবার খেয়াল করে কথাগুলো, যেহেতু পাত দুইটা খুবই কাছাকাছি অবস্থান করে, সেই কারণে বলরেখাগুলো কি হতে দেখা যায়, পরস্পর সমান্তরাল হয় এবং সুষম হয়। এই কারণে আমাদের পাতের একক ক্ষেত্রফল থেকে যত সংখ্যক বলরেখা নির্গত হবে, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের একক ক্ষেত্রফল দিয়ে তত সংখ্যক বলরেখা অতিক্রম করবে। সেই কারণে আমাদের পাতের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা যত হবে, মধ্যবর্তী স্থানে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতাও কি হবে, তত হবে। যদি পাতের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা যদি আমাদের কি হয়, ই হয়, তাহলে ইকুয়াল টু কি জানা আছে আমাদের, ইকুয়াল টু আমাদের জানা আছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন আমাদের জানা আছে। আবার খেয়াল করি, পাতের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা যদি ই হয়, ইকুয়াল টু কি জানা আছে আমাদের, সিগমা ডিভাইড বাই এপসাইলন জানা আছে। এটা কোথায় পেয়েছি আমরা, ওই যে আধান ঘনত্বর সংজ্ঞা যেখানে আছে ওখানে আমরা পেয়েছি। তাহলে যেহেতু পাতের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা আমাদের ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন, ঠিক একই কারণে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে জায়গাটা আছে, সেই মধ্যবর্তী স্থানের তড়িৎ ক্ষেত্রের তীব্রতাও কত হবে আমাদের, ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন হবে।
এখন আমরা সিগমা সমান তো আমাদের জানা আছে, ইকুয়াল টু কত লিখবো আমরা, সিগমা সমান জানা আছে কিউ বাই এ আমাদের জানা আছে, নিচে কি থাকবে, এপসাইলন থাকবে। তাহলে এটাকে যদি আমরা একটু সহজ সোজা করে ফেলি তাহলে কি হয়ে যাচ্ছে একটু দেখে নিই, ইকুয়াল টু হয়ে যাবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন এ আমরা লিখতে পারি। আশা করি আমরা এতটুকু বুঝে নিতে পেরেছি। আবার আমাদের জানা আছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্যের সাথে বিভবের একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা এখন দেখাতে যাচ্ছি। প্রাবল্য বা বিভবের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। বিভব যদি কি হয়, ভি হয়, ভি ইকুয়াল টু কি জানি আমরা, ইডি আমাদের জানা আছে। বা দিয়ে আমরা বিভব ভি ইকুয়াল টু ই এর মানটা বসিয়ে দিই এখানে, বি ইকুয়াল টু কত লিখবো আমরা, কিউ ডিভাইডেড বাই এপসাইলন এ, পাশে কি থাকবে, ডি থাকবে। বা দিয়ে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু কিউ ডি ডিভাইডেড বাই এপসাইলন কি লিখতে পারি আমরা, এ লিখতে পারি। এবার সুতরাং ধারকত্ব সি ইকুয়াল টু কত হয়ে যাবে সেটা আমরা এখন পেয়ে যাব। ধারকত্ব সমান কি জানি আমরা, সুতরাং ধারকত্ব সি ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই কত ছিল আমাদের, ভি ছিল। বা দিয়ে আমরা যদি লিখি কত হয়ে যাচ্ছে, কিউ এর জায়গায় কিউ থাকবে, বি এর জায়গায় কিউ ডি ডিভাইডেড বাই এপসাইলন এ আমরা লিখতে পারি। যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যায় একটু করে দেখে নিই আমরা। ইকুয়েশনটা হয়ে যাচ্ছে সি ইকুয়াল টু, বা দিয়ে যদি আমরা কাজটা এখানে করে ফেলি, কি সি ইকুয়াল টু কিউ উপরের রাশিটা এরকম থাকবে, এপসাইলন এ ডিভাইডেড বাই কত লিখতে পারি আমরা, কিউ ডি আমরা লিখতে পারি। বা দিয়ে আমরা লিখি সি ইকুয়াল টু কত লিখবো আমরা, এপসাইলন এ ডিভাইডেড বাই ডি আমরা লিখতে পারি। আবার এপসাইলন সমান কি জানা আছে আমাদের, এপসাইলন সমান আমাদের জানা আছে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত, ডি। যদি আমাদের শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তখন ক্যার মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ক্যার মান যদি 1 হয়ে যাবে, কে ইকুয়াল টু যখন 1 হবে তখন আমরা সি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা, এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত হবে, ডি হবে। আশা করি আমরা ধারকত্বে অত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করার জন্য যে রাশিমালা নির্ণয় করতে হয় সেই টপিকসটা আমরা বুঝে নিতে পেরেছি। এখান থেকে আমরা বলতে পারি ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে, অথবা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। পাত দ্বয়ের মধ্যবর্তী স্থানে যে মাধ্যম আছে তার ভেদনযোগ্যতার উপর নির্ভর করবে, পাত দ্বয়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। আশা করি আমরা টপিকসটা বুঝে নিতে পেরেছি। আমরা আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাস আমরা এই জায়গাতে যেখানে শেষ করলাম সেখান থেকে আমরা পরবর্তী ক্লাসটা শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।